नमस्कार डियर ভিউয়ার্স, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো আমরা আজকে যে ক্লাসটি করব সেটা হচ্ছে কি 15 নম্বর প্র্যাকটিস সেটটার আলোচনা করব, ঠিক আছে। তো প্রথমে দেখো যে প্রশ্নটি আছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের ভূগোল থেকে। সেটা হচ্ছে কি নিচের কোন হ্রদ অর্থাৎ লেকটি ভারতের বৃহত্তম মানব সৃষ্ট হ্রদ, ঠিক আছে, অর্থাৎ কৃত্রিম হ্রদ? মহারানা প্রতাপ সাগর, নাকি গোবিন্দ বল্লভ পন্ত সাগর, নাকি রাজসমন্দ লেক, নাকি ধেবর লেক? তো মনে রাখবে, ভারতের সবথেকে বড় হচ্ছে মানব সৃষ্ট হ্রদ, সেটি হচ্ছে কি গোবিন্দ বল্লভ পন্ত সাগর। গোবিন্দ বল্লভ পন্ত সাগর, এটির আরও একটি নাম আছে, সেটির নামটা কি রিহান্দ বাঁধ, ঠিক আছে। এটির একটু উপর নাম কি রিহান্দ বাঁধ। কোন রাজ্যে আছে? ইউপিতে আছে, ঠিক আছে, ইউপিতে আছে। এরপর দেখো প্রথমে আছে মহারানা প্রতাপ সাগর বাঁধ। এটি কোন রাজ্যে আছে? হিমাচল প্রদেশ। মহারানা প্রতাপ যে সাগর বাঁধ, এটি কোথায় আছে? এটা আছে হিমাচল প্রদেশে, ঠিক আছে। তারপর কি? তারপর আছে রাজসমন্দ। এটা কোথায়? রাজস্থান। নামটা দেখে আশা করি বুঝতে পারছো, রাজস্থান, রাজস্থান, ঠিক আছে। আরেকটা আছে কি ধেবর লেক। এটা কোথায় আছে? এটিও রাজস্থানে আছে, ঠিক আছে। দেখো পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কি, যেহেতু হ্রদের প্রশ্ন আসছে তাহলে পৃথিবীর বৃহত্তম হ্রদ, পৃথিবীর বৃহত্তম হ্রদ কি? সেটা হচ্ছে ক্যাসপিয়ান সাগর। ক্যাসপিয়ান সাগর, ঠিক আছে। এটা হচ্ছে কি পৃথিবীর বৃহত্তম হ্রদ। কিন্তু যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কি, স্বাদু জল বা ফ্রেশ ওয়াটার লেক কোনটি? তাহলে পৃথিবীর বৃহত্তম হচ্ছে তোমার বৈকাল, ঠিক আছে, বৈকাল হ্রদ। এবং যদি বলা হয় ভারতের স্বাদু জলের বৃহত্তম হ্রদ কোনটি, সেটি হচ্ছে উলার হ্রদ, উলার হ্রদ, ঠিক আছে, মনে থাকবে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, হীরাকুন্দ বাঁধ কোন নদীর উপর নির্মিত? দামোদর, মহানদী, তুঙ্গভদ্রা, নাকি কোয়না? তো হীরাকুন্দ বাঁধটি কোন রাজ্যে আছে? উড়িষ্যাতে আছে। আর উড়িষ্যার সবচেয়ে বিখ্যাত নদী কোনটি? মহানদী। তাহলে স্বাভাবিকভাবে যে হীরাকুন্দ বাঁধ এটি কোথায় অবস্থিত? উড়িষ্যার মহানদীর ওপর তৈরি উঠেছে, ঠিক আছে। উড়িষ্যার কোন জায়গাতে? উড়িষ্যার হচ্ছে সম্বলপুর। যদি বলা হয় পার্টিকুলার এরিয়াটার নাম কি সম্বলপুর, ঠিক আছে। এই যে সম্বলপুর, এই সম্বলপুরকে কি বলা হয়? এই সম্বলপুরকে বলা হয় উড়িষ্যার ধানের বাটি, উড়িষ্যার ধানের বাটি, ঠিক আছে, ধানের বাটি। উড়িষ্যার ধানের বাটি কাকে বলা হয়? সম্বলপুরকে। কিন্তু ভারতের ধানের বাটি কাকে বলা হয় সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। এরপর দেখো ভারতের যদি বলা হয় সবথেকে বড় বাঁধ কি, সর্বোচ্চ বাঁধ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তেহেরি বাঁধ, তেহেরি বাঁধ, ঠিক আছে। ভারতের সবথেকে বড় বাঁধ তেহেরি বাঁধ। এটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত, ঠিক আছে, উত্তরাখণ্ড। কোন নদীর উপর? ভাগীরথী নদীর উপর গড়ে উঠেছে, ঠিক আছে, ভাগীরথী নদীর উপর। ভারতের দীর্ঘতম যদি বলা হয়, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সবথেকে বড়, সর্বোচ্চ মানে সবথেকে উঁচুতে অবস্থিত। যদি বলা হয় দীর্ঘতম, সেটা হচ্ছে হীরাকুন্দ। এটা দেখনি বললাম উড়িষ্যাতে, উড়িষ্যার কি মহানদীর ওপর। আর যদি বলা হয় ভারতের প্রাচীনতম বাঁধের কথা বলা হয়, তাহলে হচ্ছে কল্লনাই বাঁধ, কল্লনাই বাঁধ। এটি কোন নদীর উপর? কাবেরী নদীর উপর গড়ে উঠেছে। কোথায়? তামিলনাড়ুতে, ঠিক আছে। এরপর তোমাদের একটা প্রশ্ন আসবে যে ভারতে এতগুলো নদী আছে, তাহলে কোন নদীর উপর কোন ড্যামটি গড়ে উঠেছে, ঠিক আছে। তো তার জন্য কি করব, তোমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আর টেলিগ্রাম চ্যানেলটি আছে, সেখানে একটা পিডিএফ দেবো। সেখানে কিন্তু প্রত্যেকটা নদীর নাম, প্রত্যেকটা কোন নদীর উপর কোন ড্যাম গড়ে উঠেছে সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো নিচের কোনটি কাবেরী নদীর উপনদী নয়? কাবেরী নদীর উপনদী নয়। দেখো দক্ষিণ ভারতের যে নদীগুলি আছে তার মধ্যে কাবেরী কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ কি, কাবেরী হচ্ছে প্রায়দ্বীপীয় ভারতের অর্থাৎ দক্ষিণ ভারতের একমাত্র সদাবাহার নদী, যেখানে সারা বছর কিন্তু জল থাকে, ঠিক আছে। এরপর দেখো এখানে কোনটা বলছে কাবেরীর উপনদী নয়? ভয়গায় নাকি বেগিয়ায়? এটার অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে কি, এটার উচ্চারণটা হচ্ছে বেগিয়ায়, ঠিক আছে। কাবিনী, ভবানী নাকি অমরাবতী, ঠিক আছে।
তো দেখো নিচের কোনটি কাবেরীর উপনদী নয়, সেটা হচ্ছে কি বেগিয়ায়, এটা হচ্ছে কি কাবেরীর কিন্তু উপনদী নয়। ঠিক আছে, এটা কি, এটা একটা তামিলনাড়ুর নদী, এটা কোথাকার নদী, তামিলনাড়ুর নদী। এবং এই নদীর তীরেই, ঠিক আছে, এই নদীর তীরেই কোন মন্দিরটা আছে জানো, এই নদীর তীরেই আছে তোমার মীনাক্ষী যে মন্দির, তামিলনাড়ুর যে মীনাক্ষী মন্দির, সেটা কিন্তু এই নদীর ওপরেই গড়ে উঠেছে। ঠিক আছে, কোন নদীর উপরে, বেগিয়াই নদীর ওপর মীনাক্ষী মন্দির। তাহলে এরপর তোমাদের প্রশ্ন আসা উচিত, তাহলে কাবেরীর উপনদীগুলি কি কি? কাবেরীর উপনদী হচ্ছে কি, হেমবতী আছে, গুরুত্বপূর্ণ নাম। ঠিক আছে, হেমবতী, কাবিনী একটা আছে এখানে, কাবিনী, অর্কাবতী, আরকাবতী, স্বর্ণবতী। ঠিক আছে, এগুলো হচ্ছে কি কাবেরীর উপনদী। এরপর দেখো কাবেরীর উৎপত্তিটা কোথার থেকে। দেখো আমাদের যে দক্ষিণ ভারতটা আছে তার খুব গুরুত্বপূর্ণ একটা নদী তোমাদেরকে বললাম কাবেরী। কাবেরীর উৎপত্তি হচ্ছে কর্ণাটকের ব্রহ্মগিরি পাহাড়ি, কর্ণাটকের ব্রহ্মগিরি পাহাড়ি থেকে কাবেরী নদীর উৎপত্তি। ঠিক আছে, এই যে কর্ণাটক থেকে যখন কাবেরী নদীটি উৎপত্তি হচ্ছে, এই উৎপত্তি স্থলে একটি বাঁধ আছে, সেটাকে কি বলা হয়, কৃষ্ণরাজ সাগর বাঁধ। কি নাম, কৃষ্ণরাজ সাগর বাঁধ। ঠিক আছে, এটা কোথায় আছে, কর্ণাটকে আছে, কিন্তু কাবেরী নদীর উপর। এবং এই বাঁধের কাছে একটি জলপ্রপাতও আছে, তার নাম কি, শিব সমুদ্রম জলপ্রপাত, শিব সমুদ্রম জলপ্রপাত, শিব সমুদ্রম জলপ্রপাত। ঠিক আছে, দেখো এরপর তোমাদেরকে বলি আমাদের যে দক্ষিণ ভারত আছে তার কিছু গুরুত্বপূর্ণ নদী তোমরা দেখে নাও। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতের একেবারে মুম্বাইয়ের যে নাসিক, মহারাষ্ট্রের নাসিকে ত্রয়ম্বকম পাহাড়ি, কি নাম, ত্রয়ম্বকম, ত্রয়ম্বকম পাহাড় থেকে কী সৃষ্টি হয়েছে, কোন নদীর, এটা হচ্ছে গোদাবরী। ঠিক আছে, গোদাবরী। তারপর আছে কি মহাবালেশ্বর, মহাবালেশ্বর থেকে কি হয়েছে সৃষ্টি, কৃষ্ণা। এবং ব্রহ্মগিরি পাহাড়ি থেকে হচ্ছে কাবেরী। এই যে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী, ঠিক আছে, এই তিনটা হচ্ছে দক্ষিণ ভারতের খুব গুরুত্বপূর্ণ নদী। এবং গোদাবরী হচ্ছে কি, এই যে গোদাবরী, এই গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী, সবথেকে লম্বা নদী, এবং একে বলা হয় বুড়ি গঙ্গা। ঠিক আছে, বুড়ি গঙ্গা। এবং এই যে কাবেরী নদী, এই কাবেরী নদী নিয়ে একটা বিবাদ আছে, আশা করি তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে কি কাবেরী জলবিবাদ। তো এখানে একটা প্রশ্ন আসে যে কাবেরী জলবিবাদটা কোন কোন রাজ্যের মধ্যে আছে। একটা আছে কি কর্ণাটক, কর্ণাটকের মধ্যে আছে। তাছাড়া কি আছে, কেরালা, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, আর কি আছে, পুডুচেরি। পুডুচেরিটা হচ্ছে ইউটি। তাহলে যদি বলা হয় রাজ্যের কথা, তাহলে ওই তিনটা রাজ্য কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু। যদি বলা হয় কার কার মধ্যে আছে, তাহলে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এবং পুডুচেরি। এই চারটা জায়গার মধ্যে, চারটা রাজ্যের মধ্যে কি আছে, এই কাবেরী জল যে বিবাদ সেটা কিন্তু আছে। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদীমাতৃক দ্বীপ মাজুলি কোন নদীতে অবস্থিত, ব্রহ্মপুত্র, কোশি, সতলুজ নাকি গঙ্গা। তো মনে রাখবে যে মাজুলি দ্বীপ এটি কোন রাজ্যে অবস্থিত, এটি হচ্ছে আসাম। এটা একটা কি পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ, সেটা হচ্ছে কি পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ মাজুলি দ্বীপ। কোন নদীর উপর, ব্রহ্মপুত্র নদীর উপর কিন্তু গড়ে উঠেছে। ঠিক আছে, এই ব্রহ্মপুত্র নদীটি, ঠিক আছে, এই ব্রহ্মপুত্র নদীকে তিব্বতে কি বলা হয়, এই ব্রহ্মপুত্র নদীকে তিব্বতে বলা হয় সাংপো, তিব্বতে বলা হয় সাংপো, এবং অরুণাচল প্রদেশে বলা হয় দিহাং, এবং আসামে বলা হয় ব্রহ্মপুত্র, আসামে বলা হচ্ছে ব্রহ্মপুত্র। এবং বাংলাদেশ, ঠিক আছে, এই বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীকে বলা হয় যমুনা। ঠিক আছে, এই যে ব্রহ্মপুত্র নদীটা, ঠিক আছে, আসামের যে ব্রহ্মপুত্র নদী, এই ব্রহ্মপুত্র নদীর উপরে কি গড়ে উঠেছে, ভূপেন হাজারিকা বাঁধ, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভূপেন হাজারিকা বাঁধ। প্রশ্ন আসে ভূপেন হাজারিকা বাঁধ কোন রাজ্যে অবস্থিত, আসামে। ঠিক আছে,
ভূপেন হাজারিকা কি ব্রহ্মপুত্র নদীর উপর, এবং এই যে ব্রহ্মপুত্র নদী এই জলপথটাকে কি বলা হয় ন্যাশনাল ওয়াটারওয়ে 2। তাহলে ন্যাশনাল ওয়াটারওয়ে 2 কোথায় আছে? এই ব্রহ্মপুত্র নদীর মধ্যেই আছে, ঠিক আছে। এরপর দেখো বক্সা টাইগার রিজার্ভ নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? বক্সা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত কোন সালে হয়েছিল? গান্ধী আরউইন চুক্তি, গান্ধী আরউইন প্যাক্ট, ঠিক আছে, 1931, 1935, 1929 নাকি 1933? তো মনে রাখবে 1931 সালের, ঠিক আছে, 5ই মার্চ কিন্তু গান্ধী আরউইন যে প্যাক্ট সেটা কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। এটা এক ধরনের সমঝোতা ছিল, যার মাধ্যমে কি করা হয়েছিল, সেই সময় যখন আইন অমান্য আন্দোলনটা চলছিল তখন ইংরেজ সরকারের উপর প্রচুর প্রেসার পড়ে এবং তারা কি করে, ভারতীয় যে আন্দোলনকারী ছিল তাদেরকে কি অ্যারেস্ট করেছিল, এবং তাদের মুক্তির জন্যই কিন্তু এই গান্ধী আরউইন প্যাক্ট বা গান্ধী আরউইন যে সমঝোতা সেটা স্বাক্ষরিত হয়েছিল। এরপর দেখো আরউইন, ঠিক আছে, এর যে সময়কালটা খুব গুরুত্বপূর্ণ, 1926 থেকে 1931, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই সময়ে কিন্তু ভারতবর্ষ অনেকটা প্রখর হয়ে উঠেছিল স্বাধীনতার কারণে। দেখো 1928 সাল, ঠিক আছে, 1928 সালে কি হয়েছিল? 1928 সালে সাইমন কমিশন ভারতে এসেছিল, 1928 সালে আরও একটি হয়েছিল কি, নেহেরু রিপোর্টটা কে দিয়েছিল? মতিলাল নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরুর বাবা, ঠিক আছে, তিনি একটি রিপোর্ট দিয়েছিলেন এবং সেই রিপোর্টটার বিপরীতে মোহাম্মদ আলী জিন্না তিনি কি দিয়েছিলেন? 14 সূত্রী রিপোর্ট। এই যে নেহেরু রিপোর্টটা কি ছিল? আমাদের যে ভারতের সংবিধান সেই সংবিধানের একটা ড্রাফট ছিল এই নেহেরু রিপোর্ট, ঠিক আছে। এরপর দেখো 1928 সালে কি করা হয়, এই নেহেরু রিপোর্টকে স্বীকার করা হয়নি, ঠিক আছে, এবং তারপরেই লাহোর অধিবেশনে পণ্ডিত জওহরলাল নেহেরু কি করেছিল? পূর্ণ স্বরাজের দাবি করেছিল 1929 সালে, পূর্ণ স্বরাজের দাবি, ঠিক আছে। এবং 1929 সালে একটি আইন এসেছিল, তার নাম কি? সারদা আইন, ঠিক আছে, সারদা আইন, এটা 1929 সালে এসেছিল এবং এখানে বলা হয়েছিল যে মেয়েদের বিবাহের বয়স 14 বছর করা হবে এবং পুরুষদের 18 বছর করা হবে, ঠিক আছে। এবং 1930 সালেই কি আসে? আইন অমান্য আন্দোলন। এই আইন অমান্য আন্দোলনের কারণেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে গান্ধী আরউইন প্যাক্ট করা হয়েছিল। তার কারণটা তো তোমাদেরকে আগেই বললাম যে আইন অমান্য আন্দোলনের সময় যে ভারতীয় আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের মুক্তির কারণেই কিন্তু এই সাক্ষরতা বা এই যে অ্যাগ্রিমেন্টটা করা হয়েছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন সালে পূর্ব গোদাবরী অঞ্চলে কোয়া বিদ্রোহ হয়েছিল? কোয়া বিদ্রোহ কি একটা ট্রাইবাল বিদ্রোহ, কোথায় দেখা গিয়েছিল? গোদাবরী অঞ্চলে, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই এরিয়াতে দেখা দিয়েছিল। কবে দেখা দিয়েছিল? 1882 থেকে 1883 মধ্যে, নাকি 1874 থেকে 1875, নাকি 1879 থেকে 1880, নাকি 1887 থেকে 1888? তো মনে রাখবে কোয়া বিদ্রোহ দেখা দিয়েছিল 1879 থেকে 1880 মধ্যে, ঠিক আছে। এবং এই কোয়া বিদ্রোহের যে নেতা লিডার কে ছিল? লিডারটা খুব গুরুত্বপূর্ণ, কোয়া বিদ্রোহের নেতা ছিল কে? টোমা সরা, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো, নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি স্বাধীনতার পর প্রথম ভারতের অংশ হয়েছিল? ঠিক আছে, পুডুচেরি, দাদরা নগর হাভেলি, সিকিম নাকি গোয়া? তো স্বাধীনতার পর প্রথম যে ইউটিটা আমাদের ভারতের সাথে যুক্ত হয়েছিল সেটা হচ্ছে কি? দাদরা নগর হাভেলি। দাদরা নগর হাভেলি 10 নাম্বার সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু ভারতের সাথে যুক্ত হয়, ঠিক আছে। এরপর গোয়া, ঠিক আছে, গোয়া হচ্ছে তোমার 1961 সালে, তোমরা জানোই পর্তুগিজরা ভারত থেকে যায়। কারণ কি? পর্তুগিজরা ভারতে সব থেকে প্রথমে আসে এবং তার পরবর্তী ক্ষেত্রে সব থেকে পিছনে যারা গেছে তারা হচ্ছে পর্তুগিজ, কারণ তারা গোয়াকে অধিকৃত করে রেখেছিল 1961 সালে, ঠিক আছে। 1961 সালে 12তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি করা হয়? গোয়াকে ভারতের অন্তর্ভুক্ত করা হয় এবং 1987 সালে, এটা 1900 হবে, ঠিক আছে, 1987 সালে কী করা হয়? গোয়াকে একটা রাজ্যে পরিণত করা হয়। এরপর দেখো খুব গুরুত্বপূর্ণ যে এরিয়াটা সেটা হচ্ছে পুডুচেরি। এই পুডুচেরির উপর রাজত্ব কাদের ছিল? 1954 সাল পর্যন্ত এখানে রাজত্ব ছিল কাদের? ফ্রেঞ্চদের। কাদের ছিল? ফ্রেঞ্চ।
ঠিক আছে। এই যে পুডুচেরি, এখানে এই টোটাল 4টা ডিস্ট্রিক্ট, ঠিক আছে। 4টা ডিস্ট্রিক্ট কী কী একবার দেখে নাও। একটা হচ্ছে পন্ডিচেরি, একটা হচ্ছে কি পন্ডিচেরি, একটা হচ্ছে কারাইকাল, কারাইকাল, আরেকটা কি, আরেকটা হচ্ছে মাহে, আরেকটা হচ্ছে কি তোমার ইয়ানাম। এই যে 4টা ডিস্ট্রিক্ট, তার মধ্যে পন্ডিচেরি এবং করাইকাল এটা তামিলনাড়ুতে অবস্থিত, মাহেটা অবস্থিত হচ্ছে তোমার কেরালাতে, এবং ইয়ানাম এটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, পঞ্চশীল নীতি কে উত্থান করেন? পঞ্চশীল নীতি খুব গুরুত্বপূর্ণ। মহাত্মা গান্ধী, নাকি গৌতম বুদ্ধ, নাকি পণ্ডিত জওহরলাল নেহরু, নাকি স্বামী দয়ানন্দ সরস্বতী? তো মনে রাখবে এই যে পঞ্চশীল নীতি এটা এনেছিল কে? পণ্ডিত জওহরলাল নেহরু এনেছিল 1954 সালে, ঠিক আছে। পঞ্চশীল নীতিটা কি তোমাদেরকে যদি বুঝতে হয় তাহলে মনে রাখতে হবে যে ইন্ডিয়া এবং চায়না, ঠিক আছে, ইন্ডিয়া এবং চায়না। ইন্ডিয়া কি চেয়েছিল? চায়নার সাথে কোনো রকম শত্রুতা করতে চায়নি সেই সময়। কারণ কি, তারা ভেবেছিল যে সেই সময় চায়নার সাথে কোনো রকম অ্যাগ্রেসিভ মুভমেন্টে যেতে পারবে না ইন্ডিয়া। পণ্ডিত জওহরলাল নেহরু সেটা ভেবেছিল, এবং তার জন্যই তিনি একটা পঞ্চশীল নীতি নিয়ে এসেছিলেন, যেখানে 5টা নীতির কথা বলা হয়েছিল। সেই 5টা নীতি কি? এক, দুটো দেশ পরস্পরকে সম্মান করবে এবং দুটো দেশের যে সার্বভৌমত্ব সেটা কোনো রকম খণ্ডন করবে না, ঠিক আছে। এবং আরেকটা কি ছিল? আরেকটা ছিল যে এই দুটো দেশ একে অপরের প্রতি কোনোদিন আক্রমণ করবে না। 3 নাম্বার কি ছিল? 3 নাম্বার ছিল এই দুটো দেশ কি করবে না? একে অপরের যে আভ্যন্তরীণ বিষয় সেই বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করবে না। আর 4 নাম্বারে কি ছিল? সবসময় তারা চেষ্টা করবে যে একে অপরের যাতে সুবিধা হয়। এবং 5 নাম্বারে কি? তারা পরস্পর শান্তিপূর্ণ অবস্থায় থাকবে, অর্থাৎ ইন্ডিয়া এবং চায়না শান্তিপূর্ণ অবস্থায় থাকবে। দেখো 1954 সালে এই যে পঞ্চশীল নীতিটা এসেছিল, এই পঞ্চশীল নীতিটা কি করেছিল? চায়নাও কিন্তু সাপোর্ট করেছিল। তারা প্রথমে এটা সাপোর্ট করেছিল, কিন্তু চায়না হচ্ছে কি সেই গিরগিটির মতন, যে কোনো সময় রং বদলাতে পারে। পাকিস্তান আর যে চায়না, এই দুটো দেশ তো একই রকম। তো চায়না কি করেছিল? এই যে পঞ্চশীল নীতি এটা 1961 পর থেকে কিন্তু আর বাড়ায়নি, এবং তার ফলে কি হয়েছিল? 1962 সালে চায়না কিন্তু ভারতের উপর আক্রমণ করেছিল, যেখানে ভারত কিন্তু পরাজিত হয়েছিল। তো পণ্ডিত জওহরলাল নেহরুর যে এই নীতি কিন্তু সফলভাবে কার্যকরী হয়নি। এরপর দেখো ভারতের পর্তুগিজ শাসনের অবসান ঘটিয়ে আত্মসমর্পণের যে যন্ত্রটি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? অর্থাৎ পর্তুগিজরা যখন নিজেদের যে আধিপত্য গোয়ার ওপর ছেড়ে তারা যখন চলে গিয়েছিল, ঠিক আছে, মানে গোয়াতে থেকে গিয়েছিল, কিন্তু আরও অন্যান্য জায়গার থেকে তারা যে চলে গিয়েছিল সেটি কবে স্বাক্ষরিত হয়েছিল? তো মনে রাখবে ডেটটা হচ্ছে তোমার 19 ডিসেম্বর 1961। এই দিনেই কিন্তু গোয়াকেও তারা মুক্ত করে। তারা মুক্ত করেনি, ভারত অপারেশন বিজয়ের মাধ্যমে কিন্তু মুক্ত করেছিল, ঠিক আছে, 1961 সালে। এবং পর্তুগিজরা প্রায় ভারতবর্ষের উপর 450 বছর কিন্তু রাজত্ব করেছিল। যদিও তারা বহুলাংশে করতে পারেনি, কিন্তু তারা তবুও 450 বছর কিন্তু ভারতবর্ষের মধ্যেই ছিল। এবং পর্তুগিজদের এখান থেকে একটা প্রশ্ন আসে যে পর্তুগিজদের প্রথম ভাইসরয় কে ছিল? প্রথম ভাইসরয় কে ছিল? ফ্রান্সিস ডি আলমেডা। ফ্রান্সিস ডি আলমেডা ইনি কে ছিলেন? পর্তুগিজদের প্রথম ভাইসরয়। এরপর দেখো ইকোনমি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে কি সরকারকৃত ঋণ পরিশোধের উদাহরণকে কি বলা হয়? অর্থাৎ সরকার যে ঋণটা নেয় সেই ঋণটাকে যখন শোধ করে তখন তাকে কি বলা হয়? রেভিনিউ এক্সপেন্ডিচার। দেখো এগুলো হচ্ছে কি ইকোনমিক্যাল টার্ম, এক্ষেত্রে বাংলার দিকে গেলে কিন্তু হবে না, এটাকে এইরকমভাবেই পড়তে হবে, ঠিক আছে। তো রেভিনিউ এক্সপেন্ডিচার, নাকি রেভিনিউ রিসিপ্ট, নাকি ক্যাপিটাল রিসিপ্ট, নাকি ক্যাপিটাল এক্সপেন্ডিচার? তো দেখো সরকার যে ঋণটা শোধ করছে তাকে কি বলা হয়? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি? এটা হচ্ছে সেই সব ধরনের খরচ, মানে খরচ করছে সরকার সেই সব ধরনের খরচ যেটা কি করছে সরকারকে কোনো প্রকার অ্যাসেট দিচ্ছে বা কোনো প্রকার লাইবিলিটি বা কোনো প্রকার দায়িত্ব থেকে মুক্তি দিচ্ছে। তো ঋণ শোধ করা একটা দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার মতো, তার জন্য যে ঋণ পরিশোধের উদাহরণ সেটা হচ্ছে কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে। রেভিনিউ এক্সপেন্ডিচারটা কি? রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে কি সেই সব খরচ যে খরচগুলো সরকার কি করছে আমাদের রাজ্যের বিভিন্ন রকম যে উন্নতির কারণে যে খরচগুলো করছে তাকে বলা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে। পরবর্তী কি আছে? রেভিনিউ রিসিপ্ট। রেভিনিউ রিসিপ্ট কি? রেভিনিউ রিসিপ্ট হচ্ছে কি সেই সব ধরনের আয় যেগুলো কি করছে সরকারের কোনো লাইবিলিটি বাড়াচ্ছে না, উপরন্তু
কোনো রকম অ্যাসেটও দিচ্ছে না, ঠিক আছে। এরপর দেখো ক্যাপিটাল রিসিপ্ট। ক্যাপিটাল রিসিপ্টটা কি? ক্যাপিটাল রিসিপ্ট হচ্ছে এক ধরনের ক্যাশ ফ্লো যা সরকারকে কী করছে, বিভিন্ন লাইবিলিটিস থেকে মুক্ত করছে এবং অ্যাসেট তৈরি করে দিচ্ছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট। এরপর দেখো ড্যাশ একটি কর, একটি যেখানে প্রভাব সেই ব্যক্তির ওপর পড়ে যার জন্য এটি আইনত আরোপিত হয়েছে। ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নাকি ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তো মনে রাখবে যে এমন কোনো কর যদি সেটা কোনো একটা ব্যক্তির উপর আরোপিত হয়েছে এবং সেই ব্যক্তিই সেই করটির উপভোক্তান করে, সেই করটির ভুগতান করে, তাকে বলা হচ্ছে কি ডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স কি? ধরো সরকার তোমার উপর ট্যাক্স লাগিয়েছে, সেই করটি তুমিই কিন্তু ভরছো, তাকে বলা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। যেমন ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ঠিক আছে। আরেক ধরনের ট্যাক্স হচ্ছে কি ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স কি? যেই ধরনের ট্যাক্সগুলো আমরা ডিরেক্টলি দিই না, যে বিভিন্ন ধরনের যে পণ্য বা পরিষেবা আছে তাদের ট্যাক্সগুলো কিন্তু আমরা সরাসরিভাবে দিচ্ছি না, তো সেইগুলোকে বলা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। এরপর দেখো নিচের কোনটি সরকারি বাজেটের উদ্দেশ্য? জিডিপি গ্রোথ করা নাকি রিঅ্যালোকেশন অফ রিসোর্সেস নাকি ব্যালেন্স রিজিওনাল গ্রোথ, অর্থাৎ কি জিডিপিকে বাড়ানো নাকি নতুন নতুন যে রিসোর্স সেগুলোকে নিয়ে আসা, একটা ব্যালেন্স তৈরি করা। তো মনে রাখবে যে সরকারের যে বাজেট তার মূল উদ্দেশ্যই কি, আমাদের জিডিপিকে বৃদ্ধি করা, বিভিন্ন ধরনের রিসোর্সকে নিয়ে আসা এবং একটা ব্যালেন্স তৈরি করা। তো এই ক্ষেত্রে উত্তর কিন্তু এ বি সি এই তিনটাই হবে, ঠিক আছে। এরপর দেখো নিচের কোনটি জনসাধারণের পণ্য বিভাগের আওতায় আসে না? গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন নাকি কোনো প্রকার ফুড আইটেম নাকি ন্যাশনাল ডিফেন্স নাকি রোড। তো জনসাধারণের পণ্য বিভাগের আওতায় আসে না, সেটা হচ্ছে কি খাবার। খাবার কি? খাবার হচ্ছে এমন একটা বস্তু যেটা আমাদের সোসাইটিতে সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে কিন্তু বিনামূল্যে দিয়ে থাকে। তো তার জন্যে কি এটা কোনো রকম পাবলিক ট্যাক্সেশনের আন্ডারে আসছে না, কারণ কি পাবলিকের টাকা দিয়ে পাবলিককে দিচ্ছে, কারণ কি সেই সময় সরকারের প্রয়োজন, তার জন্য ফুড আইটেমটা কি জনসাধারণের যে পণ্য তার আন্ডারে আসে না, ঠিক আছে। এরপর দেখো এমএসপি সিস্টেমটি প্রথম 1966 থেকে 67 সালে 70 হবে না, ঠিক আছে, এটা একটু টাইপিং মিস্টেক আসে, পরিচিত করা হয়েছিল, কিন্তু কোন একটা ফসলের জন্য এই যে এমএসপিটা আনা হয়েছিল সেটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। জোয়ার, বাজরা নাকি আটা নাকি রাগি। তো মনে রাখবে এই যে এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস। এমএসপি কি? এমএসপি হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস, অর্থাৎ কি যখন কোনো একটা জিনিসের, কোনো একটা খাদ্যের কী হয়, প্রচুর পরিমাণে চাষ হয় কিন্তু সেটার বাজারে ক্রয় করার লোক কমে যায়, অর্থাৎ সেটা যখন বাজারে তার মানে খরচের থেকে তার বিক্রির দামটা কমে যায়, তখন কি করে সরকার সেই সব বস্তুগুলিকে নিজে কিনে নেয় এবং তার যে খরচ হয়েছে সেটা তৈরি করতে তার থেকে কিছু পরিমাণ বেশি টাকা দিয়ে চাষিকে সাহায্য করে। এটাকে বলা হচ্ছে এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস, ঠিক আছে। তো এটা 1966 থেকে 67 সালে এসেছিল, ঠিক আছে। কিসের জন্য এসেছিল? আটার জন্য এসেছিল, এবং পরবর্তী ক্ষেত্রে এখন বর্তমানে 23টা বিষয়ের উপর কিন্তু এমএসপি দেওয়া হয়, এই জোয়ার বাজরার আগে এখন এগুলোর উপর দেওয়া হয়। এবং যখন এটা চালু করা হয়েছিল তখন পার কুইন্টাল আটার জন্য অর্থাৎ গমের জন্য 54 টাকা করে দেওয়া হতো, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখো। এরপর দেখো জি এর মান, এটা একটা ফিজিক্স থেকে প্রশ্ন। জি এর মান কিসের উপর নির্ভর করে? পৃথিবীর দ্রব্যমান, বস্তুর দ্রব্যমান নাকি দুই বস্তুর মধ্যে দূরত্ব নাকি সবগুলিয়ে। তো দেখো জি শব্দের অর্থ হচ্ছে কি, এই যে স্মল জি, এটা মানে হচ্ছে কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষজ ত্বরণ, সেটা হচ্ছে কি স্মল জি, ঠিক আছে। তো তার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি বলের যে সূত্রটা, বলের সূত্রটা কি এফ ইকুয়াল টু এম এ বা ফাদার ইকুয়াল টু মা, ঠিক আছে। এফ অর্থাৎ কি, এম অর্থাৎ হচ্ছে মাস দ্রব্যমান, আর এ অর্থাৎ হচ্ছে কি ত্বরণ, আর এফ মানে হচ্ছে ফোর্স। দেখো এটা হচ্ছে কি বলের সূত্র এফ ইকুয়াল টু এম এ। তো এখানে যদি এফ এর জায়গায় জি করা হয় এফ জি অর্থাৎ কি গ্র্যাভিটেশনাল যে ফোর্স, তাহলে কি এম তো হচ্ছে মাস কোনো কিছুর একটা দ্রব্যমান, আর ত্বরণটা কিন্তু কি হচ্ছে, ত্বরণটা পরিবর্তন হয়ে জি হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্রটা কি লিখতে পারি যে এফ জি সমান এমটাকে আমরা ধরলাম কি পৃথিবীর দ্রব্যমান, তাহলে কি মাস অফ আর্থ ধরলাম, আর জি একটা কি কোনো একটা বস্তুর দ্রব্যমান, ঠিক আছে। তার সাথে কি নিচে হবে আর স্কয়ার, অর্থাৎ কি যদি কোনো একটা দুটো বস্তু থাকে, ঠিক আছে, এটা M1 এবং এটা হচ্ছে M2 এবং এই দুটোর মধ্যে যে দূরত্ব তাকে বলা হচ্ছে কি আর, তাহলে কি এমই এম
বাই আর স্কোয়ার সমান হচ্ছে কি জি, ঠিক আছে। এবং এখানে একটা কনস্ট্যান্ট ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে কি ক্যাপিটাল জি। এই যে মানটা দেখো, এই যে মানটা, দাঁড়াও তোমাদেরকে শর্ট করে বোঝাচ্ছি ব্যাপারটা। দেখো বলের সূত্রটা কি, এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে, এফ ইকুয়াল টু এম এ। বল কোনো একটা বস্তু দ্রব্যমান আর এটা হচ্ছে ত্বরণ, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল ফোর্স কি, গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কি একে অপরকে আকর্ষণ করা। তো এইখানে ধরো একটা কোনো বস্তু আছে তার নাম হচ্ছে M1, এখানে একটা কোনো বস্তু আছে তার নাম হচ্ছে M2, এই দুটোর মধ্যে যে দূরত্ব তাকে বলা হচ্ছে আর। তো গ্র্যাভিটেশনের যে সূত্র সেইটা অনুসারে একটা হচ্ছে কি M1 ইন্টু M2 আর একটা হচ্ছে 1/r², অর্থাৎ কি গ্র্যাভিটেশনাল কি হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতিক এবং দুটি বস্তুর যে মাস বা দ্রব্যমান তার সমানুপাতিক, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে FG বা গ্র্যাভিটেশনাল ফোর্স সমান কি M1 M2/r², এটা আমরা বলতে পারি, ঠিক আছে, বলতে পারি তো। এবং পরবর্তী ক্ষেত্রে এটা কি আবার পরবর্তী ক্ষেত্রে কী করা হয়, যখন এটা গ্র্যাভিটেশনাল ফোর্সের একটা কনস্ট্যান্ট ব্যবহার করা হয় কি জি ব্যবহার করা হলো, এবং এখানে M1-এর জায়গায় আমি ধরলাম কি পৃথিবীর দ্রব্যমান মাস অফ আর্থ এবং হচ্ছে কি আরেকটা বস্তুর দ্রব্যমান প্লাস r², ঠিক আছে, এটা হলো একটা সূত্র। এরপর কি বললাম FG, এফ সমান MA, তো FG যদি হয় তাহলে M ইন্টু জি, ঠিক আছে, বোঝা গেছে। এরপর কি M ইন্টু জি সমান কি এটা ধরতে পারি জি ইন্টু M/r², ঠিক আছে, এম এ কেটে গেল, তাহলে জি সমান কি জি ক্যাপিটাল জি ইন্টু ME/r²। তাহলে কিসের উপর ডিপেন্ড করছে, দেখো এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটার সাথে কোনো সঙ্গ নাই, তার মানে কি আর পৃথিবীর যে দ্রব্যমান সেটা তো পরবর্তী সবসময় কি থাকছে কনস্ট্যান্ট থাকে পৃথিবীর দ্রব্যমান। তাহলে মেন যেটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে কি দূরত্বের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তাহলে জি এর কিসের উপর নির্ভর করে, পৃথিবীর দ্রব্যমানের উপর করে, ঠিক আছে, দুই বস্তুর মধ্যে দূরত্বের মধ্যেও করে আর বস্তুর দ্রব্যমানের মধ্যেও করে। কিন্তু যদি বলা হয় কিসের উপর করে না, কিসের উপর করে না, বস্তুর দ্রব্যমানের উপর কিন্তু নির্ভর করে না। পৃথিবীর দ্রব্যমান তো কিন্তু কনস্ট্যান্ট, এটা অ্যাকচুয়ালি প্রশ্নটা হবে করে না, ঠিক আছে। তাহলে পৃথিবীর দ্রব্যমান কনস্ট্যান্ট, দুই বস্তুর দূরত্ব যত বাড়বে তাদের মধ্যে অভিকর্ষজ বলটা তত কম হবে, ঠিক আছে। তাহলে এটার উপর কিন্তু ডিপেন্ড করছে, তাহলে ডিপেন্ড করে না কিসের উপর, বস্তুর দ্রব্যমানের উপর ডিপেন্ড করে না। কারণ কি এখানে দেখো বস্তুর দ্রব্যমান নেই, যদি সূত্রটা দেখো এখানে কি আছে গ্র্যাভিটেশনাল একটা কনস্ট্যান্ট আছে, এমই কি এমইটা হচ্ছে তোমার পৃথিবীর দ্রব্যমান এবং দূরত্ব, এখানে কিন্তু বস্তুর দ্রব্যমান আছে কি বস্তুর দ্রব্যমান কেটে গেছে, তাহলে কিসের ওপর করে না, বস্তুর দ্রব্যমানের ওপর কিন্তু ডিপেন্ড করে না, ঠিক আছে। পৃথিবীর পলায়ন বেগ কি, তো তোমাদেরকে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে পলায়ন বেগটা কি। পলায়ন বেগ হচ্ছে কি কোনো একটা বস্তু, ঠিক আছে, কোনো একটা বস্তুকে সেই ন্যূনতম বেগের মধ্যে ছোড়া ছোড়া, ঠিক আছে, যেটা যে বেগের মধ্যে বা যে স্পিডে ছুড়লে কোনো একটা বস্তুকে যে স্পিডে ছুড়লে সেটা পৃথিবীর অভিকর্ষজ বলের বাইরে চলে যাবে। দেখো এটা যদি একটা পৃথিবী হয়, এই পৃথিবীর বাইরে কিন্তু একটা অভিকর্ষজ বল আছে, ঠিক আছে। এই যে এরিয়া থেকে যদি ধরো এখান থেকে কোনো একটা বস্তু ছোড়া হচ্ছে এবং কত স্পিডে ছুড়লে সেই বস্তুটা এই পৃথিবীর বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে, পৃথিবীর যে অভিকর্ষজ বল তার বাইরে চলে যাচ্ছে, সেই স্পিডটাকে বলা হচ্ছে পৃথিবীর পলায়ন বেগ। তো পৃথিবীর পলায়ন বেগ কত 11.2 কিলোমিটার পার সেকেন্ড, নাকি 15.2 কিলোমিটার পার সেকেন্ড, নাকি 10.5 কিলোমিটার পার সেকেন্ড, নাকি কোনোটিই নয়। তো পৃথিবীর পলায়ন বেগ হচ্ছে কি 11.2 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি ওপর দিকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড স্পিডে ছোড়া যায়, ঠিক আছে, 11.2 কিমি পার সেকেন্ড স্পিডে ছোড়া যায়, তাহলে সেই বস্তুটি কিন্তু কি পৃথিবীর যে অভিকর্ষজ বল সেটি ছাড়িয়ে কিন্তু পৃথিবীর বাইরে চলে যাবে, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রের ওপর জি এর মান কত। তো দেখো আমরা কি বললাম, কোনো দুটি বস্তুর মধ্যে দূরত্ব যত বাড়বে, দূরত্ব বাড়লে কী হবে, ডিস্টেন্স যদি বাড়ে
মানে এই আরটা যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে জি এর মানটা কিন্তু কম হয়, ঠিক আছে, জি এর মানটা কম। তো দেখো এইটা হচ্ছে কি পৃথিবীর এইটাও একটা অভিকর্ষজ, ধরো এইটা হচ্ছে কি কেন্দ্র। পৃথিবীর সবথেকে বেশি যে অভিকর্ষজ বল থাকে সেটা হচ্ছে সারফেসের উপরে। তো এটাতে যদি উপর দিকেই যায় তাহলেও কিন্তু ডিস্টেন্সটা বাড়ছে, যদি কেন্দ্রের দিকেও আসি তাহলেও কিন্তু ডিস্টেন্স বাড়ছে। তো সেক্ষেত্রে আমি কী বললাম, যদি কোনো দুটি বস্তুর মধ্যে ডিস্টেন্স বাড়ে তাহলে ওই দুটি বস্তুর যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা কিন্তু কম হয়। তাহলে কেন্দ্রে যখন চলে আসে কোনো একটা বস্তু তখন তাদের মধ্যে যে জি এর মান সেটা কিন্তু শূন্য হয়ে যায়, এবং এই সারফেসের মধ্যেই জি এর মান সবথেকে বেশি 9.8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এরপর দেখো জুল কিসের একক, কাজ, বল, ত্বরণ নাকি শক্তি। তো জুল হচ্ছে কি, জুল হচ্ছে কাজের একক, ঠিক আছে, জুল হচ্ছে কাজের একক, ঠিক আছে, জুল হচ্ছে কাজের একক। এবং এই কাজের আরও একটি একক হচ্ছে কি নিউটন পার মিটার, নিউটন মিটার, বা এটাকে কি বলা হয়, জুল বলা হয়, ঠিক আছে। এবং বলের যে একক সেটা কি কিলোগ্রাম মিটার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার বা নিউটন, ঠিক আছে। তাহলে বলের যে একক সেটা হচ্ছে কি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার বা নিউটন। এবং ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং শক্তির একক কি ওয়াট, ঠিক আছে, শক্তির একক হচ্ছে ওয়াট। এরপর দেখো আজকের যে শেষ প্রশ্ন সেটা হচ্ছে কি লেন্সের ক্ষমতার একক কি, লেন্সের যে ক্ষমতা তার এককটা কি, মানে কি দিয়ে মাপা হয়, কিউরি, ডায়োপ্টার নাকি বেবর নাকি ওয়াট। তো মনে রাখবে যে লেন্স তার যে ক্ষমতার একক সেটা হচ্ছে কি ডায়োপ্টার। এবং কিউরি হচ্ছে কি, কিউরি হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির একক, ঠিক আছে, কিসের, রেডিও অ্যাক্টিভিটি। কারণ কি এটির আবিষ্কার করেছিল কে, ম্যাডাম কিউরি, তার জন্য তার নাম অনুসারে এটির একক করা হয়েছে কিউরিকে। বেবর, এটা কিসের একক, ম্যাগনেটিক যে ফ্লাস্ক, ম্যাগনেটিক ফ্লাস্কের একক হচ্ছে তোমার বেবর। এবং ওয়াট কিসের একক, ওয়াট হচ্ছে শক্তির একক, ঠিক আছে। তো দেখো আজকের যে প্রশ্নগুলি ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করছি।